ঠিক আছে আচ্ছা ঠিক স্যার। আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমাকে আবার একটু রিপিট করতে হচ্ছে, বিকজ আমরা আসলে রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম। সো আমরা আহ, একটু 1 মিনিটে আমরা একটু রিভিউ করে নিই। তাহলে আমরা এই কোর্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে আমরা যে বিষয়টা প্রায়োরিটি দিব সেটা হলো আমরা যে মেশিন লার্নিং আছে, এই মেশিন লার্নিং কে আমরা শিখবো। ঠিক আছে, এই মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। তো মেশিন লার্নিং এর পাশাপাশি এখানে কি আছে, ডিপ লার্নিং আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, রোবোটিক্স আছে, বিভিন্ন এক্সপার্ট সিস্টেম আছে। এর মধ্যে আমরা মেশিন লার্নিং কে বেশি প্রায়োরিটি দিব, পাশাপাশি ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শেখার চেষ্টা করব। ঠিক আছে। তো এটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে কি করব সেটা আমরা দেখলাম, মানে কি শিখবো, মেশিন লার্নিং শিখবো সেটা আমরা দেখলাম। দেন আমরা ধীরে ধীরে জানতে পারবো যে মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং কে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এবং ফাইনালি আমরা আউটপুট কিভাবে পেতে পারি। ঠিক আছে। তো এটা একটা ধাপ, লার্নিং এর এটা একটা পর্যায় যে মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং এর একটা প্রজেক্ট ধরে আমরা ধীরে ধীরে এটাকে ডেপ্লয় করব। ঠিক আছে, মানে ফাইনালি একটা আউটপুট বের করব। এই আউটপুট বের করার পরে যে কাজটা হবে সেটা হলো, আমি বলছিলাম তোমাকে, তোমাদের এখানে দুইটা জিনিস শেখা হবে। একটা হলো মেশিন লার্নিং তুমি ইমপ্লিমেন্টেশন শিখবা। ঠিক আছে, আর সেকেন্ড টাস্ক হলো শুধু ইমপ্লিমেন্টেশন শিখে বসে থাকলে হবে না, এই যে তুমি যে কাজটা ইমপ্লিমেন্টেশন করবা এই কাজটাকে তোমাকে একটা সাইন্টিফিক রিসার্চ পেপার আকারে পাবলিশ করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের বলতেছি না যে কোনো জার্নাল বা কোনো কনফারেন্সে পাবলিশ করতে হবে। ঠিক আছে, এটাকে তোমাকে মিনিমাম আমরা যে একটা সেমিস্টারের রিপোর্ট দেই সেই রিপোর্টটাকে তুমি সাইন্টিফিক ফরম্যাটে করবা। তো সাইন্টিফিক ফরম্যাটের বিষয়টা আমি তোমাদের শিখিয়ে দিব কিভাবে তুমি নিয়ে আসবা। ঠিক আছে, এতে করে তোমার তোমার যে প্রজেক্টটা, তোমার যে আইডিয়াটা তুমি ইমপ্লিমেন্টেশন করলা সেটা একটা পেপার আকারে পাবলিশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, হয়তোবা আমার এই কোর্সের মাধ্যমে না হলেও পরবর্তীতে এটা নিয়ে কাজ করার সুযোগ থাকে। তোমরা যদি কাজ করতে চাও আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আরো তোমাদের যারা ভালো, মানে তোমরা তোমাদের সাথে যারা যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো তাদের সাথেও কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। আই হ্যাভ নো প্রবলেম। ঠিক আছে, যে এই কোর্সে তুমি একটা আইডিয়া জেনারেট করে অন্য কোথাও পাবলিশ করলা, এটা আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমার সাথেও কাজ করতে পারো। সো আমার কথা হলো তোমরা তোমরা শিখবা, এটা হলো আমার মেন উদ্দেশ্য। কোথায় কি করলা না করলা এটা 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 নিয়ে আমার কোনো হেডেক নেই। ঠিক আছে, আমার কাছ থেকে শিখে নিবা, এটাই হলো মেন উদ্দেশ্য। ওকে। সো কেউ যদি ইচ্ছা করে আমার সাথে কাজ করতে চাবা, যেতে পারো, যাইতে পারো, সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। তো যেটা বলতেছিলাম যে আমাদের সেকেন্ড যে স্টেপটা সেটা একটু দেখায়, আমরা আসলে ফাইনালি আমরা যে মেশিন লার্নিং দিয়ে যে বিষয়গুলো ইমপ্লিমেন্টেশন করব, দেন আমরা কিভাবে সেটাকে সাইন্টিফিক পেপার আকারে আমরা নিয়ে আসব। এই বিষয়টা আমরা দেখাবো যে আমরা কিভাবে একটা পেপার লিখতে পারি, রিসার্চ পেপার লিখতে পারি। ঠিক আছে, তো এই রিসার্চ পেপারটা হলো আমাদের ফাইনাল আউটকাম। মেশিন লার্নিং এর মাধ্যমে যা কিছু করলাম সেগুলাকে রিসার্চ পেপারে কনভার্ট করতে হবে, সেটা হলো আমাদের ফাইনাল আউটকাম, এবং ওইটাই হলো আমাদের ফাইনাল রিপোর্ট। ঠিক আছে। তো আমরা একটু দেখি যে এটা একটা প্ল্যাটফর্ম, overleaf.com, অনেকে জানো না। এটা এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাব। এই প্ল্যাটফর্মে আসলে রিসার্চ সাইন্টিফিক পেপার গুলো আমরা লিখবো। ঠিক আছে। তো এখানে লেটসে ধরো একটা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্টেশন করে ফেলছি মেশিন লার্নিং দিয়ে। ওকে, এখন আমরা একটু দেখি। এই ফরম্যাটটা না, আসলে আমরা যে ফরম্যাটটা ইউজ করব, এগুলা ঘাবড়ানোর কিছু নাই, এগুলো আমি দেখাই দিলেই হয়ে যাবে, এগুলো টেমপ্লেট, জাস্ট লেখা বসাইছি আমাদের। ঠিক আছে। তো এইরকম ফাইনালি একটা রিপোর্ট হবে আমাদের এই কোর্সে, এরকম যার যার প্রজেক্টের একটা টাইটেল থাকবে সুন্দর। ঠিক আছে, এই প্রজেক্টে যারা কাজ করছে তাদের নাম থাকবে উইথ মি। ঠিক আছে, তারপর জি হলো স্যার। এই 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 কনসেপ্টের একটা প্রাথমিক ধারণা থাকবে যে কি করতে যাচ্ছ, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, সামগ্রিক আইডিয়া এখানে তুলে ধরা হয় যে এখানে আমরা এই প্রবলেম আছে, এই প্রবলেমকে আমরা সলভ করতেছি, এই মডেল ইউজ করতেছি, এই অ্যালগোরিদম ইউজ করতেছি। ওকে, তো আমরা বেশ কিছু অ্যালগোরিদম সম্পর্কে আমরা জানতে পারবো মেশিন লার্নিং যখন আমরা শিখবো, তখন তখন বেশ কিছু অ্যালগোরিদম সম্পর্কে আমরা জানবো, মেশিন লার্নিং অ্যালগোরিদম। ঠিক আছে। তো সেই কি অ্যালগোরিদম ইউজ করবা সেটাও আমরা বলে দিব, এবং ফাইনালি রেজাল্ট কি হবে সেটাও আমরা বলে দিব। দেন আমাদের এই রিপোর্টের একটা ইন্ট্রোডাকশন থাকবে। ওকে।
তো এগুলো প্রাথমিক আলোচনা করতেছি, পরবর্তীতে যখন আমরা ডিটেলসে যাব আরো আলোচনা করব কিভাবে লিখবা, কিভাবে সিরিয়ালাইজেশন মেনটেন করবা, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো ইন্ট্রোডাকশন লিখবা, ইন্ট্রোডাকশন কিভাবে লিখবা সেটা নিয়ে আমাদের ক্লাস হবে, কোনো সমস্যা নাই। তারপর আমাদের মেথোডোলজি আছে, আমরা কিভাবে ডাটাগুলা পাইছি, ডাটাগুলা কিভাবে অ্যানালাইসিস করছি, ঠিক আছে, তারপর কোন মডেলটা ইউজ করছি, সেই মডেলের একটা চিত্র, ঠিক আছে, একটা ফিগার দিতে হবে, মেথোডোলজি দিতে হবে। তুমি যে কাজটাই করো না কেন তার একটা মেথোডোলজি থাকবে, রাইট? তাহলে জি স্যার। মেথোডোলজি জি স্যার। সম্পর্কে description দিতে হবে, রাইট? ফাইনালি হলো আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট এন্ড ডিসকাশন, ঠিক আছে। তো রেজাল্ট এবং ডিসকাশনে আমরা কি পাইলাম সেগুলার পারফরমেন্স মেজার করতে হবে। কারণ তুমি যে মডেলটা মেশিন লার্নিং দিয়ে করলা, সেই মডেলটা আসলে কতটুকু কাজ করতেছে সেটার পারফরমেন্স মেজার করতে হবে আমাদের। তো পারফরমেন্স মেজার করার পর সেটার অ্যাকুরেসি কত আসলো, কিভাবে কাজ করলো, সেই বিষয়গুলোই আমরা এখানে রিপোর্ট আকারে তুলে ধরবো, ঠিক আছে। আমরা আমরা ইচ্ছা করলে রিয়েল টাইম ভিডিও গুলো বা মানে যে কাজগুলো করতেছি সেগুলো এখানে তুলে ধরতে পারি, ঠিক আছে। তো ফাইনালি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস রাখতে ভালো, মানে এই রিলেটেড কাজ অন্য অন্য যারা অন্য অন্য লেখক যারা করছে, এক্সিস্টিং যে কাজগুলো আছে, হ্যাঁ, তাদের সাথে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করলাম, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমরা ডিরেক্ট ওরা যে কাজটা করছে ওদের আউটপুটটাই লিখবো। পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, ওদের ডাটা সেটকে আমার মডেলে ইনপুট দিব, দিয়ে আমি দেখবো যে ওদের ডাটা বা ওদের মডেলটা আমি ইমপ্লিমেন্টেশন করব। মডেল ইমপ্লিমেন্টেশন করে আমার ডাটা সেট দিয়ে দেখবো যে ওদের মডেলে কত পার্সেন্ট অ্যাকুরেসি আসে, ঠিক আছে। একদম রিয়েল টাইম ওদেরটাও করব, আমরা ওদেরটা করে আমরা বের করব। কারণ এই বিষয়গুলা যখন রিসার্চ পেপারে মানে বিভিন্ন পাবলিকেশনে যায়, তখন যারা আর কি থাকে ওখানে, ওদেরকে ওরা তোমাকে কোশ্চেন করে যে এটা তুমি নিজে করছো না ওদের পেপার থেকে কপি করে নিয়ে আসছো, ঠিক আছে। নিজে করাটা বেটার। ওদের কাজ, ওদের ওদের পেপারে তো আছেই তার অ্যাকুরেসি এত পার্সেন্ট, আর তুমি যদি নিজে করো সেটা আরো বেশি বেটার হয়। একদম রিয়েল টাইম তুমি ওদেরকে কম্পেয়ার করতে পারতেছো যে তোমার কাজের সাথে, তোমার প্রপোজ মডেলের সাথে তোমার বাকি যারা আছে তাদের মডেলটা কেমন কাজ করতেছে, রাইট? সো এভাবে আমরা ফাইনালি একটা কনক্লুশন দিব যে আমরা, এবং আমাদের ফিচার ওয়ার্ক বলে দিব, ঠিক আছে। এবং রেফারেন্স কিভাবে শিখতে হয় লিখতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। বাট আপাতত জেনে রাখো যে প্রত্যেকটা কাজের আমাদের অবশ্যই রেফারেন্স দিতে হবে, এবং এটা ইন্টারন্যাশনাল ফরম্যাট। তুমি যে জায়গায় যাও না কেন এই এই রেফারেন্সটা যদি একবার শিখে যাও, ঠিক আছে, তুমি দুনিয়ার যে কোনো জায়গায় গিয়ে সার্ভাইভ করতে পারবা। আমার কথা বুঝছো? সো এই কোর্সের জি মাধ্যমে স্যার। তোমার দুইটা বেনিফিট জি হচ্ছে, স্যার। ইমপ্লিমেন্টেশন শিখতে পারতেছো এবং হাউ টু রাইট এ রিসার্চ পেপার, এবং সেটা রিয়েল টাইম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা তুমি দেখতে পারতেছো, ঠিক আছে। যেটা কিনা তুমি অনেক ক্ষেত্রেই জানতে পারবে না, অনেক ক্ষেত্রেই শিখতে পারবে না, অনেকেই তোমাকে অনেক দেরিতে শিখাবে, ঠিক আছে, যে তোমার এখনো সময় হয় নাই, তোমার এখনো বয়স হয় নাই, এগুলা বলে বলে দেরিতে শিখাবে। তো অনেক ক্ষেত্রেই তুমি এগুলা জানতে পারবে না, শিখতে পারবে না, বাট এখনই লার্নিং এর সময়, ঠিক আছে। যেহেতু তুমি এখন মেশিন লার্নিং শিখতেছো, সাথে সাথে যদি এটাও জেনে যাও যে কিভাবে তুমি মেশিন লার্নিং গুলাকে রিসার্চ পেপার আকারে পাবলিশ করতে পারবা, এটা যদি তোমার মাথায় একবার ঢোকাই দেওয়া যায়, পরবর্তীতে তুমি কিন্তু এটার বিষয়ে খুবই এক্সপার্ট হয়ে যাবা, ঠিক আছে। সো আমি সব সময় চাই যে সে জুনিয়র হোক সিনিয়র হোক, ঠিক আছে, তাকে আমার কাছে যতটুকু আছে ওই সাবজেক্ট রিলেটেড এবং ওই সাবজেক্টের সাথে আদার্স যে পার্ট গুলো আছে আমার, সবগুলো শেখানোরই আমার উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তো আমি যতটুকু পারি তোমাদের শিখাবো, বাট তোমাদের সাইড থেকে রেসপন্স থাকতে হবে ভালো, ঠিক আছে। তোমরা যদি জি স্যার। ঠিকমতো রেসপন্স না করো, আমার আউটকাম ভালো আসবে না। আমি তখন চিন্তা করব কি, এটাই স্বাভাবিক, মানুষের মেন্টালিটিটা কিভাবে গ্রো আপ হয়। তোমরা যখন ইনিশিয়ালি রেসপন্স করবো না, আমি তোমাদের টাস্ক দিলাম যে ডাটা সেট কালেক্ট করো, তোমরা ডাটা সেট কালেক্ট না করে বসে আছো। আমি তোমাদের টাস্ক দিলাম, ধরো ইয়া হয়ে গেছে, ডেডলাইন ওভার হয়ে গেছে, বাট তোমাদের কোনো খবর নেই। আমি তোমাদের টাস্ক দিলাম যে তোমরা একটা প্রজেক্ট আইডিয়া জেনারেট করো, 1 সপ্তাহ সময় দিলাম, খবর নেই। আমি তোমাদের বললাম যে গ্রুপ করো, গ্রুপেরও কোনো ইনফরমেশন নাই। তখন আমি মেন্টালিটি যে আমার মাথার মধ্যে যেটা ঢুকে যাবে, তোমরা মনে হয় এরকমই, তোমাদের কোনোভাবে পার করে দিতে পারলেই হবে। বুঝো নাই? জি জি স্যার। স্যার। জি স্যার। ক্লাস দিব, পনেরো জি স্যার। 30 মিনিট সময় দিব, শেষ। কিছু বুঝলা না বুঝলা আমার দেখার বিষয় নেই। তখন কিন্তু আমার মেন্টালিটিটা এরকম সেট আপ হয়ে যাবে। তাহলে তুমি যে পরিমাণ রেসপন্স করবা, তখন আমার একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াবে, তোমার থেকে আমাকে বেশি রেসপন্স করতে হবে। তুমি যদি ঠিক মতো রেসপন্স না করো তাহলে আমিও তো সেরকম হয়ে যাব। বুঝো নাই? আমি চেষ্টা করব তোমাদের ফিরানোর, বাট আমি যদি না পারি, আমি তো তোমাদের সামনাসামনি নাই।
আমি কতটুকু তোমাকে সময় দিব? এই সেমিস্টারে আমার ধরো 6টা আরো 7টা কোর্স আছে, মানে 7টা, ওভারঅল 7টা সেকশন আলাদা আলাদা, সেকশন সেম, সাবজেক্ট হয়তো বা একই, কিন্তু আমি যদি বলি ডিফারেন্ট ক্লাস, তাহলে ধরো এরকম 7টা সাবজেক্ট আছে। তো এই 7টা সাবজেক্টকে আমাকে আলাদাভাবে সময় দিতে হবে, তোমাকে তো আমি ফুল সময় দিতে পারবো না, তাই না? তো ক্লাসের টাইমে আমরা যতটুকু পারি, আর কাউন্সিলিং টাইম যদি তোমাদের দরকার হয় কখনো, সেটা আমরা আলাদাভাবে ঠিক করে নিব যে কখন বসবো বা কোন সময়টাতে আমি তোমাদের সময় দিতে পারবো। ঠিক আছে? তো এটা একটা বিষয়। তো এই জন্য জি তোমাদের স্যার। রেসপন্স ভালো হইতে হবে। আমি যখন ডেডলাইন দিয়ে দিব যে এই সপ্তাহের মধ্যে গ্রুপ করে ফেলতে হবে, গ্রুপ করে ফেলতে হবে, ডাটা সেট কালেক্ট করতে হবে, করে ফেলতে হবে। যদি না বুঝে আমাকে কোশ্চেন করতে হবে, স্যার বুঝতেছি না কিভাবে কালেক্ট করবো। তো সেই আইডিয়া গুলো আমি তোমাদের দিতে পারি। ওকে? তো আমি কেন বারবার জি ডাটা স্যার। সেট বলতেছি, ডাটা সেট কি আমরা এটা আলোচনা করব পরে। আগে আমরা স্পেসিফিক জেনে নেই যে ফাইনালি আমাদের আউটকাম কি হচ্ছে। ঠিক আছে? তো আমি যতটুকু জানি তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2 এই কোর্সে পাইথন শিখে আসছো। জি স্যার। জি স্যার। জি স্যার। তো গত পাইথন সেমিস্টার। আমাদের মেজর কনসার্ন না। তারপর আমি তোমাদের যেটা শিখে আসছো ওইটাই, ওই সিলেবাস ওইটাই আর কি আছে এখানে। আমাদের এই জিনিসগুলা মিক্সড আপ করা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করি সবগুলাকে একটু কানেক্টেড করার জন্য, বিশেষ করে আমি চেষ্টা করি আর কি। তো এখানে যে 2টা নোটবুক দেওয়া আছে, এই 2টা নোটবুক অলরেডি তোমরা করে আসছো। পাইথনের একদম বেসিক। ঠিক আছে? আমার মনে হয় তোমাদের কাছে এই ড্রাইভটা থাকার কথা, মানে এই নোটবুক গুলা থাকার কথা। জি স্যার, আছে স্যার। সো আমরা পাইথন আর দেখাবো না, ঠিক আছে? পাইথন আর দেখাবো না, কারণ আমি ধরে নিলাম তোমরা পাইথন পারো। এই জন্যই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2 কোর্সটা কিন্তু ছিল। তো আমি যদি আবার জি পাইথন স্যার। শিখাই তাহলে ওই সাবজেক্ট থাকার কোনো মানে হয় না। সো আমরা মেশিন লার্নিং এ পাইথনটাকে বেশি প্রায়োরিটি দিব, কারণ পাইথনের অ্যাভেলেবেল লাইব্রেরি পাওয়া যায় অনলাইনে, অসংখ্য লাইব্রেরি আছে যেটা কিনা আমাকে অনেক হেল্প করবে, অনেক লাইন অফ কোড কমে যাবে। ঠিক আছে? নেট স্লো মনে হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। ওকে। নেট স্লো মনে হচ্ছে, সময় লাগছে। আচ্ছা, ওকে, ইন দ্য মিন টাইম আমরা একটু আলোচনা করি। সো প্রথম 2টা উইক আমাদের পাইথন বেসড। সো আমরা যেহেতু পাইথন পারি, আমরা পাইথন নিয়ে আলোচনা করব না আসলে। ঠিক আছে? তো এখানে 3টা নোটবুক পাবা তোমরা, আমরা এই কাজগুলা গুগল কোল্যাবে করব। ঠিক আছে? তো কেউ যদি প্রিফার করো যে পাইচার্মে করবা, পাইচার্মে করতে পারো। কেউ যদি মনে করো অ্যানাকোন্ডা করবা, অ্যানাকোন্ডায় করতে পারো। নো প্রবলেম। ঠিক আছে? তো যে যে প্ল্যাটফর্ম ভালোবাসো, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবা। আমরা একটু অনলাইনে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? গুগল কোল্যাবে দেখানোর চেষ্টা করব আমরা। আহ তারপর আমাদের উইক 3 আসলে এইভাবে আমরা ডিরেক্ট যাব না, আমরা এইভাবে যাব না, ঠিক আছে? এইভাবে যাব না, ইন্ডিভিজুয়াল উইকে আমরা একটা বিষয় প্রজেক্টকে ইমপ্লিমেন্টেশন করব এরকম না। আমরা প্রথমে একটা প্রজেক্ট ধরে নিব, কোন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটাকে আমরা ডে বাই ডে, আমাদের যে ল্যাব ক্লাস যখন হবে তখন আমরা ধীরে ধীরে সেই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্টেশন করব। ঠিক আছে? একটা প্রজেক্ট আমি তোমাদের রিয়েল টাইম দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে আমরা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে পারি।
পরবর্তীতে আমি তোমাদের বলবো যে তোমরা এখন নিজেরা আইডিয়া জেনারেট করো। তো এই আইডিয়া জেনারেট করতে গিয়ে তোমাদের বেশ কিছু রিসার্চ পেপার পড়তে হবে। তো এই রিসার্চ পেপারের উপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, কিরকম? আমরা হয়তো বা একটা অ্যাসাইনমেন্টই নিব। ঠিক আছে, বাট বাকি যে কাজগুলা নিব আমরা, সেগুলার কোনো মার্কিং হবে না, সেগুলার কোনো প্রেশারাইজ, মানে কোনো প্রেশারও দেওয়া হবে না। ঠিক আছে, আমরা ধীরে 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 সেটাকে শেষ করব। যেমন ফাইনাল রিপোর্টটা আমরা সেটা ধীরে ধীরে শেষ করব। তো যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হলো, ধরো আমরা যখন সাইন্টিফিক পেপার লিখতে যাব, আমি তোমাদের যেটা দেখাইলাম, আমাদের এরকম একটা ফাইনাল আউটকাম হবে, রাইট? তো ওই সাইন্টিফিক সাইন্টিফিক পেপারটা লিখতে গিয়ে তোমাকে অবশ্যই এক্সিস্টিং ওয়ার্ক সম্পর্কে জানতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি যদি এক্সিস্টিং ওয়ার্ক সম্পর্কে না জানি, আমি কিন্তু আইডিয়া জেনারেট করতে পারবো না যে আমি এখানে কি ডেভেলপ করব, আর কি ইমপ্রুভমেন্ট করা যায়। কারণ নিউ কিছু জেনারেট করা খুব টাফ। তাহলে এক্সিস্টিং যেটা আছে ওটাকে তুমি ইমপ্রুভ করো। এক্সিস্টিং যে টাস্কগুলো আছে সেগুলোকে তুমি ইমপ্রুভ করার চেষ্টা করো। আর যদি একদম নিউ হয় তাহলে তো খুবই ভালো। আমার কথা বুঝছো? তো এই যে আইডিয়া গুলা পাওয়ার জন্য তোমাকে বেশ কিছু এক্সিস্টিং রিসার্চ পেপার পড়তে হবে, যারা অলরেডি বিভিন্ন জার্নাল কনফারেন্সে পাবলিশ করে ফেলছে। তো জার্নাল কনফারেন্স সম্পর্কে তো আইডিয়া আছে নাকি? জি স্যার। তো জার্নাল কনফারেন্স কি? এই জার্নাল কনফারেন্সে বিভিন্ন বড় বড় প্রফেসররা তোমার রিভিউয়ার হিসেবে থাকে। রিভিউয়ার মানে তুমি যে জিনিসটা পাবলিশ করতে চাচ্ছ, এটা আসলে সাইন্টিফিক্যালি কতটা বৈধ, মানে এটা কতটা ভ্যালিড, এটাকে আসলে পাবলিশ করা যাবে কি যাবে না, তারা এটা ডিসিশন দেয়। ঠিক আছে, তো তারা যদি তোমাকে বলে যে না, তোমার পেপারটা পাবলিশ করা যাবে, তোমার কাজটা একটা নভেলিটি আছে আর নতুনত্ব আছে, তখন তারা এটাকে পারমিশন দিয়ে দেয়। তখন বিভিন্ন পাবলিশার তোমার এই জার্নালটাকে পাবলিশ করে, এবং সারা ওয়ার্ল্ডে যারা রিসার্চ করে তারা পরবর্তীতে তোমার পেপারটা হয়তো বা অনেকেই পড়ার চেষ্টা করে, আমরা যেমন অনেকের পেপার পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমার একটা কন্ট্রিবিউশন হয়ে গেল রিসার্চ ওয়ার্ল্ডে। ঠিক আছে, তো এই ধরনের আমাদের বেশ কিছু রিসার্চ প্ল্যাটফর্ম আছে। আমি বলবো তোমরা এখন থেকেই, যেহেতু তোমাদের অর্গানাইজেশনাল ইমেল আছে, তোমরা কেন এই ধরনের সুযোগ সুবিধা নিবা না? ঠিক আছে, তোমরা যেটা করবা, যেহেতু আমি এই কোর্সে তোমাদের রিসার্চ শিখাবই, তোমরা রিসার্চ গেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা। ইনস্টিটিউশনাল ইমেল হলেই হয়, হ্যাঁ? জি স্যার। জি আমাদের স্যার। যেহেতু সবার diu.edu.bd ইমেলটা আছে, তোমরা কেন এই সুযোগ সুবিধা নিবা না? এখানে দুনিয়া রিসার্চাররা কি করে, তাদের রিসার্চ পেপার গুলা পাবলিশ করে এখানে, এই প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্মে তোমরা তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অনেক মানুষ অনেক পেপার সাবমিট করে, পাবলিশ করে, অনেক কোশ্চেন করে, এগুলা সম্পর্কে তোমার আইডিয়া হবে। ঠিক আছে, এবং পরবর্তীতে তোমরা কি নিয়ে কাজ করবা এটা আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই বলবা যে স্যার, আমরা এই কাজটা করতে চাই। আমার কথা বুঝছো? জি স্যার। রিসার্চ গেটে তোমরা জি স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা। এটা হলো তোমাদের ফার্স্ট কাজ। এখান থেকে তোমরা আইডিয়া পাবা। অনেক পেপার এখানে, শয়ে শয়ে পেপার আছে, হাজার হাজার পেপার আছে। যার যেটা ভালো লাগে, তোমরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং রিলেটেড পেপার গুলা পড়বা। ঠিক আছে, সো তোমরা যখন সার্চ করবা তখন মেশিন লার্নিং জি রিলেটেড স্যার। পেপার গুলা দেখে সার্চ করবা, তাহলে ওই রিলেটেড পেপার গুলো আসবে এখানে। অনেক অনেক এরিয়ার রিসার্চাররা আছে। তো সব রিসার্চ তো আমাদের কাজে লাগবে না, তাই না? সমাজ বিজ্ঞানের একটা রিসার্চ তো আমার কাজে লাগবে না। তো সেটাই আর কি। তো মেশিন লার্নিং রিলেটেড রিসার্চ গুলো এখানে লিখলেই হবে। ঠিক আছে, সার্চ দিলে এখানে চলে আসবে। তো এখানে তোমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এখান থেকেই তোমাদের পরবর্তীতে আইডিয়া জেনারেট হবে। এটা একটা টাস্ক। আর একটা টাস্ক হলো ওভারলিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা সবাই। overlip.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, এটা একটা টাস্ক। ঠিক আছে, জি স্যার। আর আর যেটা করবা সেটা হলো, ডেটা সেট নিয়ে আমাদের কিছু কারবার থাকবে। তো ডাটা সেট গুলা নিয়ে আমি আসলে এখন আলোচনা করব না। এটা আমাদের যে সেকেন্ড ক্লাস হবে তখন থেকে আমরা ডাটা সেট বা বিভিন্ন বিষয় এবং কিভাবে শুরু করব সেই বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে, তো তোমরা আপাতত ওভারলিপ এবং রিসার্চ.com-এ, রিসার্চ গেটে তোমরা কি করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা, রিসার্চগেট.net। ওকে, এই দুটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা।
এবং তোমরা একটু দেখো এখানে এই 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 জিনিসগুলো তোমরা পড়ে আসছো, পাইথনের এই বিষয়গুলো পড়ে আসছো, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2 তে পড়ানো হয়েছে, জি স্যার। পড়ানো হয়েছে না? জি স্যার। জি স্যার। এই নোটবুকটাই পড়ানো হয়েছে আমি যতটুকু জানি, এটাই পড়ানো হয়েছে, ঠিক আছে? সো আমি 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 ধরে নিলাম তোমরা প্রিন্ট করতে পারো, তোমরা লুপ চালাইতে পারো, হ্যাঁ তোমরা পাইথনে ফাংশন লিখতে পারো, পারো তো নাকি? জি স্যার। জি স্যার, পারি স্যার। এগুলো না জানলে কিন্তু আমার খুব অসুবিধা হয়ে যাবে। যদি না জানো পাইথনে কিভাবে ফাংশন ক্রিয়েট করে, আমি আমি আমার কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তো বি সেকশনকে যখন আমি পড়াইলাম, তো বি সেকশনে সবাই বলছে যে স্যার আমরা পারি। সো কাইন্ডলি তোমরা যারা পাইথনের গ্যাপ আছে, অ্যাটলিস্ট ফাংশন কিভাবে ক্রিয়েট করে, লুপ কিভাবে চালায়, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে প্রিন্ট করে, এই বিষয়গুলো অ্যাটলিস্ট তোমাদের জানতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি জি স্যার। স্যার, বুঝাইতে পারছেন। যদি কোনো গ্যাপ থাকে এটা ফিল আপ করে আসো, নেক্সট ক্লাসের আগেই এগুলা ফিল আপ করে আসো। পাইথনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2 দিয়ে যে পাইথন কোর্সটা করানো হয়েছে, ওটার অ্যাটলিস্ট ফাংশন কিভাবে ক্রিয়েট করে, ফাংশন কিভাবে কল করে, ফাংশনের ডাটা রিটার্ন ভ্যালু কিভাবে রিসিভ করে, যদি কোনো রিটার্ন করে আর কি ফাংশন, তাহলে সেই ফাংশনটা কিভাবে রিসিভ করে এটা আমরা সিতে শিখে আসছি, ঠিক আছে? এবং ওই ফাংশনের ভেরিয়েবলে অ্যাসাইন করার পর সেটাকে আবার কিভাবে প্রিন্ট করে, লুপিং গুলা আমাকে জানতে হবে, স্টেটমেন্ট গুলা জানতে হবে, ইফ এলস স্টেটমেন্ট গুলা জানতে হবে। এগুলা যদি না জানো, বেসিক জিনিস না জানো, তাহলে আমাদের কিন্তু মেশিন লার্নিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, জি বুঝাইতে স্যার। পারছেন স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আহ, যারা অফলাইনে করতে চাও তারা পাইচার্ম ডাউনলোড দিতে পারো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ করে আসতে হয়তো বা, অথবা অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা হলো গুগল কোলবের মতোই প্ল্যাটফর্ম, বাট অফলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে? অ্যানাকোন্ডা। তো অ্যানাকোন্ডা কিভাবে ইনস্টল করবা সেটার একটা ভিডিও লেসন এখানে থাকতে পারে। হ্যাঁ এখানে আছে, হ্যাঁ। অ্যানাকোন্ডা কিভাবে লোকাল পিসিতে রান করবা। জি স্যার। জি স্যার। অ্যানাকোন্ডাটা অনলাইন প্ল্যাটফর্মের মতোই, অনলাইন গুগল কোলবের মতোই, ঠিক আছে? এখানে জুপিটার নোটবুক যে ইয়াটা আছে সেটা হলো অন হয়, ওপেন হয়। তো এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু ডেসক্রিপশন আছে, তুমি কিভাবে ফাইনালি অ্যানাকোন্ডা ব্রাউজারে ওপেন করবা, ঠিক আছে? এই দেখো জুপিটার নোট, আমাদের গুগল কোলবের মতোই একটা প্ল্যাটফর্ম এখানে পাচ্ছি কিন্তু আমরা, ঠিক আছে? সরি, এটা না আসলে, এটা তো গুগল কোলেব। ইন্টারনেট অনেক স্লো মনে হচ্ছে, ভিডিও লোডিং হচ্ছে না। এই ভিডিওটা দেখলে তোমার দুইটা আইডিয়া হবে, গুগল কোল্যাবে তুমি প্রোগ্রাম কিভাবে রান করবা, অ্যানাকোন্ডাতে কিভাবে তুমি প্রোগ্রাম রান করবা, ঠিক আছে? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, লোডিং হচ্ছে না, ওকে, নো প্রবলেম। সো যেটা বলতেছিলাম যে আমরা এই দুইটা আমাদের লার্নিং অবজেক্টিভটা বোঝা গেছে, তাই না? আমরা মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশন করব এবং ফাইনালি এটাকে একটা রিসার্চ পেপার আকারে পাবলিশ করব, এবং কিভাবে করব সেটাও আমরা দেখাইলাম, ঠিক আছে? এরপর ধীরে ধীরে আমরা ইন ডিটেলস জানতে পারবো। সো এখন হলো আসো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এই যে মেশিন লার্নিং, এই মেশিন লার্নিংটা কি আমরা যদি একটু একটু যদি কনসেপ্ট দেই মেশিন লার্নিং সম্পর্কে, তাহলে মেশিন লার্নিংটা কি, আমরা কিভাবে এটাকে ডিফাইন করতে পারি, বলো তো একজন। স্যার এটা রিয়েল লাইফের জিনিস স্যার, মেশিনটাকে চিনানো স্যার। কি চিনাবো? স্যার আমরা যেটা নিয়ে কাজ করব মানে
আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি এটাকে বলো। স্যার আমরা যে চিন্তাটা করব ওইটা মেশিনের মাধ্যমে কাজ করা। মেশিনের মাধ্যমে প্রকাশ করা, তাই না? জি মানে স্যার। দ্যাট জি মিন্স স্যার। যখন একটা মেশিন অ্যাজ হিউম্যানের মতো চিন্তা করতে পারবে, কাজ করতে পারবে, তখনই তাকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছি, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা বলতেছি। জি স্যার। তো sorry. সো কৃত্রিম বুদ্ধিমত্তার যে যে পার্টটা মেশিন লার্নিং, সো এই মেশিন লার্নিং এ আমরা যেটা করতেছি, এই মেশিনকে আমরা লার্ন করাচ্ছি। বিষয়টা কিভাবে আমরা ডিফাইন করতে পারি? ধরো কিভাবে আমরা লার্নিং বিষয়টা বুঝতে পারি। লেটস সে তুমি কোনো একজন ডক্টরের কাছে গেছো। ডক্টর তোমার তোমার যে আহ, তোমার যে ডিজিজটা হয়েছে সেটা কিন্তু সে প্রেডিক্ট করতে পারে, রাইট? কিভাবে প্রেডিক্ট করতে পারে? সিমটম দেখে স্যার। বিভিন্ন লক্ষণ কোশ্চেন দেখে। করে, কোশ্চেন করে, তাই না? মেডিসিন ডাক্তারের কাছে গেলে যারা ধরো ডায়াগনোসিস করে না বা ডায়াগনস্টিকের বিভিন্ন ইয়া দেয় না, মানে পরীক্ষা দেয় না, সেই ক্ষেত্রে ডক্টর কি করে, তোমাকে বিভিন্ন কোশ্চেন করে। তুমি কি রাতে ঘুমান, ধরো তোমার ঘুম হচ্ছে না ঠিক মতো, তোমার অবসাদে ভুগতেছো, বিভিন্ন তোমার ক্লান্তি লাগে, এরকম অনেক সময় আমাদের প্রবলেম হয়, মেন্টাল ডিপ্রেশনে থাকি। তো তোমাকে বেশ কিছু কোশ্চেন করবে, ঠিক আছে? যে আহ, আহ, এই কোশ্চেন গুলা সে কিভাবে করে, সে আগে থেকে শিখে আসছে এই ডিজিজের এই ধরনের সিমটম হইতে পারে, রাইট? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। তাই না? তারপর সে কোশ্চেন করে বুঝে, ও আচ্ছা, তার তো তখন সে মনে মনে চিন্তা করে, সে তো এটা শিখে আসছে, সে তো জানেই, ঠিক আছে? আমরা হয়তো বা জানি না, কারণ আমরা তো ওই বিষয়টা পড়িনি, ঠিক আছে? আমরা পড়াশোনা করলে হয়তো বা আমরাও জানতাম। অনেক 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 জায়গায় জানো, তুমি ব্যাচেলর শেষ করেও তুমি এমবিবিএস করতে পারবা, ঠিক আছে? অপশন আছে, ডাক্তার হওয়ার অপশন থেকে মানে থেকে যায় আর কি, ঠিক আছে? তো অনেকের ইচ্ছা থাকে যে ডক্টর হবে, তো তখন কিন্তু ডক্টর হইতে পারে, এমবিবিএস ডক্টর আবার হইতে পারে। তো বাংলাদেশে হয়তো বা এটা নাই, ঠিক আছে? বাট অনেকেই আবার ডক্টর না হইলেও ওই ডাক্তারদের জিনিসপত্র নিয়ে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে তারা আবার ওই লাইনে যেতে পারে। অনেকে নিউরো সায়েন্স নিয়ে কাজ করে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই করে এগুলা, ঠিক আছে? কারণ আমরা বায়োলজি পড়ে আসছি, তাই না? বায়ো ইনফরমেটিক্স সাবজেক্টটা তোমাদের থাকার কথা ছিল, এখনো আছে কিনা আমি জানি না। তো এই বিষয়গুলো পড়ে আসছি বলে আমাদের একটা অপরচুনিটি থাকে, ওই মেডিকেল সায়েন্সে যাওয়ার দিকে একটা অপরচুনিটি থাকে, ঠিক আছে? কারণ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই দেখবা অনেক ক্ষেত্রে বিভিন্ন গবেষণা করে বিভিন্ন ভাইরাস বা ইয়া কি বলে অ্যান্টিবায়োটিক এই জিনিসগুলা তোমার ইয়া করছে, মানে ফর্মুলা বা কিভাবে করা যায় বা ক্যান্সার প্রতিষেধক কিভাবে করা যায়, এই বিষয়গুলা কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই অনেক ক্ষেত্রে অবদান রাখছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা কাজ করতে পারো, রিসার্চ করতে পারো, গবেষণা করতে পারো। এই ক্ষেত্রে যদিও তোমরা মানে ডাক্তার হচ্ছ না, অ্যাটলিস্ট তোমরা ওই বিষয়টাতে গবেষণা করে নিজেদেরকে একটা পজিশনে নিয়ে যেতে পারবা আর কি, ঠিক আছে? তো যে বিষয়টা বলতেছিলাম, যে ডাক্তাররা আসলে আগে থেকেই সিমটম গুলা পড়ে আসে, যে আমি রুগীকে এই কোশ্চেন গুলা করবো, তার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে? তারপর সে একটা ডিজিজ প্রেডিক্ট করে সে কিন্তু মেডিসিন লেখে। তো এই নিয়ার ফিউচার যেটা হবে, নিয়ার ফিউচার মেশিন, কম্পিউটার বা মোবাইল তোমাকে আস্ক করবে যে তুমি গেলা, যাওয়ার পর কম্পিউটার তোমাকে আস্ক করবে, বা যে কোনো একটা ডিভাইস আমরা নতুন ভাবে তৈরি করতে পারি আলাদাভাবে, বা মোবাইল তোমাকে আস্ক করবে, তোমার তুমি বললা যে আমি তো এই প্রবলেমে আছি, তখন সে তোমাকে কোশ্চেন করবে, তুমি কি রাতে ঘুমাও না, তুমি রাতে কয় ঘন্টা ঘুমাও, এই কোশ্চেন গুলা করে সে একটা ডিজিজ প্রেডিক্ট করে। মেশিন কিন্তু, ঠিক আছে, মেশিন ডিজিজ প্রেডিক্ট করে তোমাকে একটা প্রেসক্রিপশন করে দিবে। তো নিয়ার ফিউচার ডক্টররা জাস্ট কি করবে, ওই প্রেসক্রিপশনটা জাস্ট চেক করবে যে সে আসলে সঠিক মেডিসিনটা দিছে কিনা, সিমটমের উপর বেস করে, কারণ ডক্টর তো সিমটম গুলো দেখতে পারবে, তাই না? কারণ সে তোমাকে কোশ্চেন করছে, তুমি আনসার দিচ্ছ, ডক্টর সেটাও দেখতে পারবে, ঠিক আছে? হয়তোবা এরকম সিস্টেম চলে আসতেছে ইন ফিউচার, ঠিক আছে? তোমার ডক্টরের কাছে আর যেতে হবে না, বাসায় বসে হয়তোবা সে কোশ্চেন করবে। বিশেষ করে এই যে নর্মাল যে ইয়াগুলা আছে, যেগুলার তোমার ডায়াগনস্টিক করার প্রয়োজন হয় না, সেই বিষয়গুলা, ঠিক আছে? তো তোমাকে হয়তোবা মেশিন তোমাকে ইয়াও দিয়ে দিবে, তোমাকে তুমি এই পরীক্ষা করতে হবে এটাও দিয়ে দিবে, ঠিক আছে? তখন তোমাকে জাস্ট ফিজিক্যালি গিয়ে পরীক্ষাটা করতে হবে এই, বা তোমাকে ডক্টর দেখা বা এই বিষয়গুলা, ইনিশিয়াল যে স্ক্রিনিং বিষয়গুলো আছে, এগুলা মেশিনই করে ফেলবে, ঠিক আছে? তো মেশিন তোমাকে কিছু আনসার করলো, তুমি সিমটম গুলো আনসার করলো, তুমি বললা, মেশিন ওই অনুযায়ী ডিজিজটা প্রেডিক্ট করে তোমার ক্লাউডে পাঠাই দিল।
লেটস সে। তো ক্লাউড থেকে ডক্টর আবার ডক্টরের সাইড থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন ভবিষ্যতে চলে আসবে। ডক্টর আবার কি করবে, তার সাইড থেকে দেখবে যে আচ্ছা মেশিন জাস্ট ভেরিফাই করার জন্য। অনেক সময় তো আমরা মেশিনের প্রতি আমাদের একটা কনফিউশন থেকেই যায়, যতই মেশিনকে আমি লার্ন করাই না কেন, ঠিক আছে, মেশিনের প্রতি কিন্তু আমাদের একটা ভরসা কিন্তু তেমন একটা এখন পর্যন্ত আমাদের ক্রিয়েট হয় নাই। বাট যদিও বর্তমান বিভিন্ন বড় বড় কোম্পানি এটা তৈরি করার চেষ্টা করতেছে, ঠিক আছে, সবকিছু মেশিন করবে, মেশিন রিলেটেড হয়ে যাবে আসলে। সো এই যে মেশিন যে তোমাকে সিমটম গুলা প্রেডিক্ট করে, ডিজিজ প্রেডিক্ট করে দিল, মেশিন কি এমনি এমনি পারবে? না না স্যার, স্যার, আমাদের দিতে হবে ইনপুট, আমাদেরকে তারপরে শিখাইতে হবে। আমাদেরকে সিমটম গুলা শিখাইতে হবে, সিমটম গুলা দিয়ে লার্ন করাইতে হবে বারবার। তার মানে ডক্টর তো এমনি এমনি পারে নাই। আমাকে আমার কাছে যদি আসো, আমি তোমাকে কি সঠিক ডিজিজ আমি বের করে দিতে পারবো? পারবো না। ডাক্তার হলে পারবে ডাক্তার আর কি। হলে পারবো, কারণ ডাক্তার তো ওই বিষয়টা লার্নিং করবে। তো মেশিনকেও আমাকে কি করতে হবে, ওই ডাটাগুলা ইনপুট দিয়ে ডাক্তার যেভাবে লার্ন করছে বিভিন্ন ডাটা, বিভিন্ন সেন্টেন্স, ঠিক আছে, বিভিন্ন ডিজিজের সিমটম, সে যেভাবে লার্নিং করছে মেশিনকেও আমাকে লার্ন করাইতে হবে। জি স্যার। তাহলে আমাদের একটা ডাটা সেট লাগবে। জি স্যার। ওই ডাটা সেটটা আমাদের কালেক্ট করতে স্যার হবে আপনার কথা বেজে বেজে আসতেছে, মানে একবার বেশি ভয়েস আসতেছে, একবার কম আসতেছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কেন আমি বুঝতেছি না। একটু ওয়েট করো তো 1 সেকেন্ড। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, সো আমাদের মেশিনকে যেটা করতে হবে, আমাদের ডক্টর যেভাবে যে বিষয়গুলা শিখে আসছে, যে লার্নিং গুলা করে আসছে, সেই লার্নিং গুলাকে ডাটা আকারে, ডাটা সেট আকারে আমাদের প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, সেই ডাটা সেট গুলা আমাকে মেশিনকে ইনপুট দিতে হবে। মেশিনকে ইনপুট দিয়ে আমাদের বেশ কিছু অ্যালগোরিদম আসে, সেই অ্যালগোরিদম দিয়ে আমাদের লার্নিং করাইতে হবে। ঠিক আছে, নর্মালি মডেলকে আমরা লার্ন করাই, সেই মডেল পরবর্তীতে আমাদের একটা আউটপুট দেয়। বুঝছো, জি স্যার। ইনিশিয়ালি মডেলের কিছুই থাকে না, যখন আমরা ডাটা দেই তখন তার একটা লার্নিং ক্যাপাবিলিটি হয়। ঠিক আছে, যত লার্ন করাবো, যত বেশি ডাটা দিব, তার লার্নিং অপরচুনিটিটা তত বেশি হবে। যত কম ডাটা দিব, তার লার্নিং অপরচুনিটিটা তত কম হবে। তাই না? তোমার যদি লিমিটেড নলেজ থাকে, তুমি কিন্তু ভাইভাতে ভালো করতে পারবে না। পারবা? তোমার যদি একটা ব্রড আইডিয়া থাকে সব বিষয় সম্পর্কে, সব সাবজেক্ট সম্পর্কে, তখন কিন্তু তুমি অ্যাটলিস্ট কিছুটা হলেও বলতে পারবা। আর তুমি যদি একটা সাবজেক্ট নিয়ে যাও, ধরো অপারেটিং সিস্টেমই পারো, তুমি আর কিছু পারো না, তো তোমাকে যদি অপারেটিং সিস্টেম থেকে কোশ্চেন না করে অন্য একটা কোশ্চেন করে, তার মানে তোমার ডাটা কম, তোমার আউটপুটও কম। ঠিক আছে, তো তুমি যত বেশি ডেটা দিবা মেশিনকে, সে তত বেশি লার্নিং করবে এবং তার আউটপুট বা অ্যাকুরেসি তত ভালো হবে। আমার কথা বুঝছো? জি স্যার। তো জি মেশিন স্যার। লার্নিং জি স্যার। করতে হইলে, মেশিন লার্নিং করতে হলে তোমার ডাটা সেট লাগবেই। উইদাউট ডাটা আমরা মেশিন লার্নিং করতে পারবো না। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। তো যেমন মেশিন লার্নিং এর বেশ কিছু এক্সাম্পল যদি বলি, ইউটিউবে তুমি যদি ভিডিও দেখো, তো তারা কিন্তু পরবর্তীতে ওই ক্যাটাগরির ভিডিও গুলা তোমার সামনে বেশি নিয়ে আসে, তাই না? জি স্যার। তুমি ই কমার্স সাইডে যদিও মেশিন লার্নিং অ্যাপ্লাই করা হয় না, বাট বর্তমানে অনেকেই ই কমার্স সাইডে, যেমন বড় বড় কোম্পানিগুলা, বড় বড় যারা আছে, তারা মেশিন লার্নিং অ্যাপ্লাই করে। তারা কি করে, তুমি বেশ কিছু ধরো প্রোডাক্ট তুমি ব্রাউজ করছো, কিনছো, ওর উপর বেস করে তোমাকে বেশ কিছু
সাজেস্টেড প্রোডাক্ট দেখায়, যে তুমি এটা নিছো তো এখন এটা কিনতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো। তখন তোমার কাছে মনে হয় আচ্ছা এটা তো আমি নিতে পারি, এটা তো আমার দরকার। এবং তারা এটাও করে, ধরো তুমি একটা ধরো তুমি চিরুনি কিনলা, let's say। যদি চিরুনি কিনো, চিরুনির সাথে রিলেটেড যে বিশেষ করে মেয়েদের আরো যে প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে, বিভিন্ন সাজগুজের জন্য যে প্রোডাক্ট গুলো আছে, তারা কিন্তু সেগুলো তখন রিকমেন্ড করা শুরু করে দিবে আশেপাশে। তখন বলবে আচ্ছা আমি তো চিরুনি কিনছি, তাহলে আমি এটা নিতে পারি। ঠিক আছে। তো ওই রিলেটেড রিলেটেড প্রোডাক্ট গুলো দেখায়, ওই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো দেখায়। তো এই ধরনের কনসেপ্টকে বলা হয় রিকমেন্ডেশন সিস্টেম। তো রিকমেন্ডেশন সিস্টেম গুলা মেশিন লার্নিং দিয়েই করা হয়। বুঝছো? এগুলা রিয়েল টাইম এক্সাম্পল। জি স্যার। তারপর ধরো স্যার আমরা তো ফেসবুক জানতাম থেকে। না একটা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমে মানে করে। হ্যাঁ, অ্যালগোরিদম দিয়েও করা যায়। তুমি হার্ড কোড করেও করতে পারো, মানে হার্ড কোড না আসলে, তোমার ডাটাবেস থেকে ডাটা নিয়ে সেভ করতে পারো। ইউজার যে ডাটাটা দিচ্ছে সেই ডাটাটা সেভ করেও করতে পারো। তো এটা এভাবে না করে আমি যদি মেশিন লার্নিং দিয়ে করি, আমার অনেক লাইন অফ কোড কমে যাবে, আমাকে অনেক অনেক কিছুই লিখতে হবে না। জি আমার স্যার, কথা বুঝছো? বুঝতে পারছি। জি সো স্যার। মেশিন লার্নিং আর নর্মাল প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। নর্মাল প্রোগ্রামিং এ যেটা হয়, আমরা যেটা প্রবলেম সলভিং করি, তুমি যেটা লিখবা আউটপুট কিন্তু সেটাই হবে। মানে তুমি যে লজিক দিবা আউটপুট কিন্তু সেটাই হবে, রাইট? জি স্যার। জি স্যার। বাট মেশিন লার্নিং এটা নাও হইতে পারে, কারণ মেশিন নিজে ডিসিশন নিয়ে আউটপুট দিবে। আমার কথা বুঝছো? জি স্যার। এবং এই যে জি স্যার, বুঝতে ভিতরে পারছি। যে লাইন অফ কোড, এই কোডগুলা মেশিন নিজেই জেনারেট করে। ঠিক আছে। সো অনেক লাইন অফ কোড কমে যায়, অনেক অনেক ডিফারেন্স আছে নর্মাল প্রোগ্রামিং আর মেশিন লার্নিং এর মধ্যে, অনেক ডিফারেন্স আছে। এখানে ডাটাকে নিয়ে সে নিজে নিজে লার্ন করতে পারে, নর্মাল প্রোগ্রামিং কিন্তু পারে না। আমি ডাটা দিব ঠিকই নর্মাল প্রোগ্রামিং এ, বাট আমি যে প্রোগ্রামিংটা লিখছি তার উপর বেস করে আউটপুটটা আসবে। এর এর কখনো জেরফের হবে না, আদারওয়াইজ তোমাকে প্রবলেম এরর দিবে। তাই না? জি স্যার। তো জি স্যার। ডিফারেন্স আছে, এখানে বেশ কিছু ডিফারেন্স আছে। সো নর্মালি ফেসবুকে যদি আমরা দেখি যে আমরা একটা গ্রুপ ছবি দিলাম, ওই গ্রুপ ছবি দেওয়ার পর তোমাকে কিন্তু পরবর্তীতে মাউস যদি ধরো তোমাকে বলে দেয় এই ব্যক্তিটা অমুক, তাকে ট্যাগ দাও, এই ব্যক্তিটা অমুক, তাকে ট্যাগ দাও। ফেসবুক কিন্তু রিকগনাইজ করে ফেলতেছে, রাইট? জি স্যার। এটা ডিপ লার্নিং এর একটা কনসেপ্ট। ফেসবুক এখানে ডিপ লার্নিং অ্যাপ্লাই করছে। স্যার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং মানে এগুলাতে মানে গুলাই ফেলে কোনটা যে কি? না না না, আমি তোমাকে বলি, এটা একটা আইডিয়া আমি তোমাদের দেই আজকে। জি স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মাদার, মাদার বা ফাদার যেটাই বলো না কেন। ঠিক আছে। জি স্যার। এ হলো সবার উপরে থাকবে, একদম রুট লেভেলে। এর থেকে শাখাগুলা বের হইছে। এর শাখাগুলা কি? মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স। রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। ডিপ লার্নিং, ডিপ লার্নিং বিশেষ করে আসলে সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্ট না। ডিপ লার্নিং মেশিন লার্নিং এর পার্ট। মেশিন লার্নিং দিয়ে দেখা গেছে কি অনেক ইমেজ ডাটাকে সরাসরি নিয়ে কাজ করা যায় না। ইমেজ জি থেকে স্যার। ফিচার এক্সট্রাক্ট করতে হয়, আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো। ফিচার এক্সট্রাক্ট করে, ফিচার মানে বৈশিষ্ট্যগুলো এক্সট্রাক্ট করতে হয়, তারপরে ইমেজকে রিকগনিশন করতে হয় যে এটা ফ্লাওয়ার না এটা তোমার আপেল না এটা কমলা। এগুলো যদি ইমেজ দেয় তাহলে ওই ইমেজ থেকে আগে ফিচার এক্সট্রাক্ট করতে হয়। তো মেশিন লার্নিং এ এটা এইভাবে করাটা ডিফিকাল্ট, একটা ইমেজের ফিচার এক্সট্রাক্ট করাটা খুব ডিফিকাল্ট। পরবর্তীতে কি করছে, এই ইমেজ থেকে যেন আমরা ডিরেক্ট ফিচার এক্সট্রাক্ট করতে পারি, অটোমেটিক ফিচার এক্সট্রাক্ট করতে পারি, পরবর্তীতে ডিপ লার্নিং আসলো। যে আমরা আরো একটা ডিপে গিয়ে ডিপ একটা আরো কিছু টেকনিক ইউজ করে আমরা একটা কাজ করি, যে আমরা ইমেজ থেকে নিজেরা ফিচার এক্সট্রাক্ট করব না, অ্যালগোরিদমই ফিচার এক্সট্রাক্ট করবে। এটা যদি করা যায় তাহলে আর ইমেজ নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না, ইমেজ ডাটা সেট নিয়ে আমাকে কাজ করতে খুব ইজি হয়ে যাচ্ছে। তখন এই যে ডিপ লার্নিং কনসেপ্টটা আসলো। তো আমি বলতে পারি ডিপ লার্নিং ইজ এ পার্ট অফ মেশিন লার্নিং। বুঝছো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হলো মেশিন লার্নিং, আর মেশিন লার্নিং এর একটা পার্ট হলো ডিপ লার্নিং। তাহলে ডিপ লার্নিং মানে বলা যেতে পারে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা পার্ট, তাই না? জি স্যার। জি স্যার। সাবসেট। আচ্ছা, সাবসেট বলা যেতে পারে। তো এনএলপিটা কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো এখনকার তুমি ফেসবুকে দেখবা যে
যে কোনো একটা টেক্সটকে তুমি তোমার ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে ফেলতে পারবা, তাই না? ট্রান্সলেট দিস, ট্রান্সলেট দিস দিলে কিন্তু কেউ যদি হিন্দি ভাষায় লেখে সেটা কিন্তু তুমি বাংলা ভাষায় দেখতে পারতেছো বা ইংলিশে দেখতে পারতেছো, রাইট? জি জি স্যার। স্যার। এখানে এনএলপি ইউজ হয়েছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ল্যাঙ্গুয়েজ নিয়ে যে প্ল্যাটফর্ম কাজ করে, শুধু ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এক দেশের ভাষা আরেক দেশের ভাষায় কনভার্ট করা, ঠিক আছে? বাংলা ভাষাটাকে, বাংলা ভাষা নিয়ে ধরো তুমি কাজ করলা, বাংলা ভাষাকে বিভিন্ন জায়গায় তুমি পরিচিত করলা। তো এগুলা নিয়ে তুমি যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবা তখন হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ইমেজ নিয়ে কাজ করলে ডিপ লার্নিং। নর্মাল টেক্সট ডাটা নিয়ে কাজ করলে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা মেশিন লার্নিং। কেউ যদি আবার চাও যে না স্যার আমরা হার্ডওয়্যার রিলেটেডও কাজ করতে চাই, আমরা রোবোটিক্স বানাতে চাই, তখন হলো রোবোটিক্স আরেকটা পার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই আরেকটা পার্ট হলো রোবোটিক্স। এবং রোবোটিক্সে তুমি এই যে এই জিনিসগুলা সিনক্রোনাইজ করতে পারবা। এখানে তুমি মেশিন লার্নিং করতেছো, ডিপ লার্নিং করতেছো, এগুলা সিনক্রোনাইজ করতে পারবা। এগুলার জন্য তোমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে অবশ্যই, বাট ইনিশিয়াল অবস্থায় এগুলা তোমাকে তো লার্ন করে যেতে হবে, তাই না? জি স্যার। আদারওয়াইজ তো যেতে পারবা না। যেমন ধরো আমি তোমাদের যে কাজটা দেখাইলাম, এই কাজের অবজেক্টিভটা ছিল আর তোমার কি বলে, রাস্তার যে গাড়িগুলো আছে সেইগুলা হলো রিকগনিশন করা, ঠিক আছে? এবং কোথাও কোনো ধরো কোনো ক্ল্যাশ হচ্ছে কিনা, কোনো যানজট লাগতেছে কিনা, এই বিষয়গুলা ট্রাফিক পুলিশদের বলে দেওয়া, ঠিক আছে? ট্রাফিক পুলিশদের বলে দেওয়া যেন তারা সহজে, তাদের যেমন ধরো অনেক সময় 24 ঘন্টা মনিটরিং করতে হয়, ঠিক আছে? তো এই মনিটরিংটা না করে তাদের যদি সিসি ক্যামেরাটা আমি ইউজ করতে পারি, মানে কনসেপ্টটা এরকম ছিল, যদিও তো আমরা রিয়েল টাইম করতে পারিনি। তো সিসি ক্যামেরা যদি ইউজ করতে পারি, সেই সিসি ক্যামেরা থেকে আমি রাস্তার যত ইনভায়রনমেন্ট আছে সবগুলাকে ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে? কোথায় জ্যাম লাগতেছে, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই বিষয়গুলো আমরা ট্রাফিক পুলিশদের আমরা ইনফর্ম করতে পারবো, ঠিক আছে? যদি কখনো কোনো ক্ল্যাশ লাগে তাহলে একটা অ্যালার্ট বেজে যাবে, তাহলে তার আর 24 ঘন্টা মনিটরিং করতে হচ্ছে না, ঠিক আছে? তো এই ধরনের কাজ হইতে পারে। তারপর ধরো ফেসবুকে যেটা বললাম যে তারা ফেস রিকগনিশন করতেছে, ঠিক আছে? এটা কিভাবে করলো? এই যে আমরা যে প্রোফাইল পিকচার আপলোড করি, তারা এই প্রোফাইল পিকচার গুলা দিয়ে লার্ন করায়। প্রোফাইল পিকচারের সাথে আমার একটা নাম আছে না? জি স্যার। জি প্রোফাইল স্যার। পিকচারের সাথে নাম, প্রোফাইল পিকচারের সাথে নাম, পিকচারের সাথে নাম, পিকচারের সাথে নাম, পিকচারের সাথে নাম, এই আমার পিকচার গুলা দিয়ে তারা লার্ন করায়, বুঝছো? ইন্টারনালি লার্ন করাই। লার্ন করানোর পরে আমি যখনই কোনো আপলোড করি বা আমার ছবি অন্য কেউ যখন আপলোড করে তখন বলে দিচ্ছে এই এটা তো অমুক মাহফুজুর রহমান। জি স্যার। তো এটা কিন্তু নর্মাল প্রোগ্রামিং দিয়ে করা না, এটা ডিপ লার্নিং দিয়ে করা। ডিপ লার্নিং ইজিলি ইমেজ ডাটা সেটকে হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে? ফেসবুকে তোমরা দেখছো কিনা আমি জানি না, ওই যে ট্রান্সলেশনের যে বিষয়টা, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, হ্যাঁ, কেউ একজন হিন্দিতে লেখলো আমি আমার ভাষায় দেখতে যাচ্ছি, এটা কিন্তু দেখা যায় এখন ফেসবুকে। তোমরা ট্রাই করছো কিনা আমি জানি না। জি স্যার, এটা কিন্তু দেখা যায়। জি স্যার অনেক। এটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে করা। তো এই বিষয়গুলা ওয়ার্ল্ডের বিভিন্ন অ্যাপ্লিকেশন হচ্ছে, তাহলে আমরা কেন এখন শিখবো না? আমাদের এখন শেখা উচিত না? আমার কথা বুঝছো? জি স্যার। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিছু বিষয় লার্নিং করব, শিখবো, এবং রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব, ঠিক আছে? লিস্ট আমরা কোল্যাব নোটবুকে আমরা আউটপুট দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? ইমেজ ডাটা সেট নিয়ে আমরা কাজ করব, কোনো সমস্যা নেই। সো আমরা প্রথমে টেক্সট ডাটা সেটকে প্রসেস করি, এরপর আমরা ইমেজ ডাটা সেট নিয়ে কিভাবে কাজ করা যায় সেটাও আমরা দেখব। সো আরো যদি অ্যাপ্লিকেশন বলি, এখন মেশিন লার্নিং যেখানে ইউজ হচ্ছে, যেমন তোমাদের আমাদের ডিআইইউ তেও কিন্তু মেশিন লার্নিং একটা বিষয় ইউজ হচ্ছে। কোন বিষয়টা জানো? আমি কয়েকদিন আগে একটু খেয়াল করলাম, এটা তোমরা দেখতে পারো কিনা আমি জানি না। তোমার কোন বিষয়গুলা রিটেক নেওয়া উচিত সেটা মেশিন লার্নিং প্রেডিক্ট করে বলে দিচ্ছে, এবং ওখানে লেখা আছে যে এটা মেশিন লার্নিং দিয়ে করা। এবং আমি জানি না মেশিন লার্নিং ইউজ করছে কিনা, বাট কোন সাবজেক্ট গুলা তোমার রিটেক নেওয়া উচিত, মানে রিটেক নিলে তোমার রেজাল্টটা ভালো হবে, সেটা মেশিন লার্নিং দিয়ে বলে দিচ্ছে।
স্যার এটা আমরা মানে আমরা দেখবো কিভাবে? তোমাদের বা নাই, বাট টিচার সাইডে আছে আর কি, টিচার ও দেখতে আচ্ছা পারে আচ্ছা। যে তোমার এই স্টুডেন্টের এই সাবজেক্টটা রিটেক। অনেক সময় স্টুডেন্টরা চায়, সাজেশন চায় যে স্যার আমি কি এটা রিটেক নিব কিনা আমি বুঝতেছি না। ঠিক আছে, তো এটা হয়তো জি বা তারা স্যার। ডেপ্লয় করার চেষ্টা করতেছে, স্টুডেন্টরা হয়তো বা দেখবে ভবিষ্যতে। বাট এটা আমি দেখলাম ডেফিনেটলি এটা করতেছে। তো এখন সব জায়গায় এই ধরনের প্রেডিকশন কনসেপ্ট চলে আসতেছে যে তোমার এটা নেওয়া উচিত, এটা নেওয়া উচিত, এই সাজেশন গুলা। আমরা অনেক সময় ইনডিসিশনে ভুগি, আমরা কি করব, তাই না? তো এই বিষয়গুলা তোমার একটা সময় গিয়ে মেশিন যন্ত্র আমাকে বলে দিবে তুমি কি করবে। ঠিক আছে, যদিও আমাদের ডিপেন্ডেন্সি বাড়তেছে, এন্ড কিছু করার নাই, ওয়ার্ল্ড এইভাবে চলতেছে, আমাদেরকে সেভাবেই মানায় নিতে হবে। আমার কথা বুঝছো? জি তো স্যার। বিশেষ করে তোমরা এখন একটু আইডিয়া পেয়ে গেলা এই কোর্সের মাধ্যমে। তুমি যে প্রজেক্ট গুলা হয়তো বা শিখবা সেগুলো হলো প্রেডিকশন টাইপের প্রজেক্ট, যে মেশিন তোমাকে ফিউচার প্রেডিক্ট করে দিবে। রিকমেন্ডেশন সিস্টেম টাইপের, ফেস রিকগনিশন হইতে পারে, বিভিন্ন ডিজিজ রিকগনিশন হইতে পারে, ডিজিজ প্রেডিকশন হইতে পারে। ঠিক আছে, তারপর ধরো ইন্টেলিজেন্ট মেডিকেল সিস্টেম হইতে পারে। আমার কথা বুঝছো? বা জি ধরো বিভিন্ন শস্য ক্ষেতের যে ডিজিজ গুলা আছে সেগুলা তুমি প্রেডিকশন করতে পারবা। যে ধানের যে বিভিন্ন ধান ক্ষেত বা বিভিন্ন গম যারা লাগায়, ঠিক আছে, তাদের অনেক সময় ওই গুলাতে অনেক পেস্ট আক্রমণ করে, তাই না? বিভিন্ন পোকা আক্রমণ করে। তো জি স্যার। ওই যে কি ধরনের পোকা আক্রমণ করছে এবং ওই অনুযায়ী তোমাকে এখানে কি মেডিসিন দিতে হবে, এই ধরনের সাজেশন গুলা ভবিষ্যতে এক্সপার্ট সিস্টেমের মাধ্যমেই করতে পারবে কৃষকরা। ঠিক আছে, এগুলা কিন্তু সুন্দর সুন্দর আইডিয়া হইতে পারে। ঠিক আছে, মোবাইল অ্যাপস এর মাধ্যমে এগুলা ইজিলি এখন করা যায়। কারণ মোবাইল অ্যাপসে মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশন করা যায়, পাইথনের ডিজাঙ্গো প্ল্যাটফর্মে মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশন করা যায়, এমনকি পিএইচপি তেও করা যায় এখন মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশন। কারণ কয়েকদিন পরে এই এই ধরনের স্ক্রিপ্টিং আর কোনো ল্যাঙ্গুয়েজই থাকবে না ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য, সব মেশিন লার্নিং বেসড হয়ে যাবে। এত এত লাইব্রেরি তৈরি হচ্ছে, বুঝছো? লাইব্রেরিকে কল করলে আমার আউটপুট হয়ে যাচ্ছে, জেনারেট হয়ে যাচ্ছে। তোমার ভবিষ্যতে এই ধরনের আর ওই কি বলে, মানে কোড লিখে লিখে একটা তুমি অ্যাপ্লিকেশন বানাবে অনলাইনে, এরকম হবে না হয়তোবা। আমার কথা বুঝছো? সব অ্যাপ্লিকেশন এমএল বেসড হয়ে যাবে। জি স্যার। তো এই ধরনের অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, তোমরা করতে পারো। যেমন ধরো ফেস রিকগনিশন করে অ্যাটেন্ডেন্স করতে পারো। ঠিক আছে, তারপর ধরো ফেস রিকগনিশন করে, আহ, যদিও এখানে অনেক সিকিউরিটির ব্যাপার আছে, সেগুলো নিয়েও চিন্তা করতে হবে। হ্যাঁ, সেটা নিয়েও আমি একটা রিসার্চ করেছি তোমার। এই যে এটা আর কি, ধরো ফেস রিকগনিশন করে আমি অ্যাটেন্ডেন্স সিস্টেম করলাম বা যে কোনো সিস্টেম করলাম, কারণ আমার হয়ে তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারবা না। আমার ছবিটা তোমার মুখের সামনে যদি ধরো, সিস্টেম তো আর ওটা বুঝবে না। সে তো দেখবে যে এই ব্যক্তিটা কিনা, সে দেখবে হ্যাঁ আসলে সে তো একটা ক্যাপচার করে, তাই না? সিস্টেম তো একটা জি ক্যাপচার স্যার। করে তোমার ছবিটা। জি স্যার। সে যখন দেখবে যে আচ্ছা এই ছবিটাই তো আমি পাইছি, এই ছবি তো সার্ভারে আছে, সে তখন ম্যাচ করে বলবে যে হ্যাঁ এটা তো অমুক, তাহলে তার কিন্তু অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। বাট আমার একটা ভুয়া ছবি দিয়ে তুমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে দিলা, রাইট? জি এটাও স্যার। কিন্তু একটা রিসার্চ, এটাও কিন্তু একটা রিসার্চ, যেখানে কি টেকনিক ইউজ করলে এই যে ফেক ইমেজ দিচ্ছে, এই ইমেজটাকে সে রিকগনাইজ করে ফেলবে যে এটা একটা ফেক ইমেজ। সেটা নিয়ে আমার একটা রিসার্চ কনসেপ্ট ছিল, এটা পাবলিশ হয়ে গেছে। সো এটা নিয়ে এখন কাজ করতেছি। হ্যাঁ, তো একটা হার্টবিট মেজারমেন্ট করে এটা এই কাজটা করা যায় ইজিলি। সো সো এই ধরনের অনেক অসংখ্য কাজ আছে, যে কাজগুলো তুমি তোমার ইনোভেটিভ আইডিয়া দিয়ে তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারো। তো এগুলোর জন্য আমাদের আসলে এই 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 কোর্সটা এগুলা লাগবে। ঠিক আছে, তো আমি আর আজকে বেশি লম্বা করতেছি না ক্লাস। আমরা নেক্সট ক্লাস থেকে একদম ডিরেক্ট একটা প্রজেক্ট ধরে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার শিওর। ইদানিং স্যার আমরা যে ওই যে বিকাশের যে অ্যাকাউন্টটা খুলি ওইখানে দেখা যায় যে স্যার মানে যে ব্যক্তির অ্যাকাউন্ট খুলবেন তার ফেসের একটা ছবি নিতে হয়, কিন্তু ওইখানে স্যার কোনো এমনিতে এমনিতে স্যার এমনিতে কোনো পিকচার নিলে স্যার ওইটা হয় না।
আচ্ছা, চোখ স্যার আপ ডাউন না করলে স্যার আচ্ছা আচ্ছা, ওই এটা বিকাশ এটা অ্যাপসটা একটা নেয় না স্যার। এটা একটা টেকনিক, লাইভ, এটাকে বলা হয় লাইভলিনেস ডিটেকশন। তুমি লাইভ কিনা সেটা সে কিভাবে বুঝবে? যদিও এই যে মানে ইয়াটা, এই চোখ মিটমিট করা, একটু মুভ করা, এটা যদিও একটা ওল্ড টেকনিক, ঠিক আছে, তারপরেও এটা গ্র্যান্টেড, ঠিক আছে, কারণ একটা পিকচার কিন্তু চোখ মিটমিট করতে পারে না, পারে? হ্যাঁ, তুমি স্যার না স্যার ওই পারে না। পিকচারকে যদি ইয়া করতে পারো, হ্যাঁ, এখানে কিন্তু একটা 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 সিকিউরিটি হ্যাম্পার রয়ে গেছে। কি রয়ে গেছে? এখন বর্তমানে কিন্তু ইয়া চলে আসছে, ওই যে কি বলে এটাকে, আহ আমি টেকনিকটা ভুলে গেলাম, এই টেকনোলজিটাকে কি বলে আমি ভুলে গেছি, বাট আমি তোমাকে ইয়াটা বলতে পারবো, ডেসক্রিপশনটা বলতে পারবো। বর্তমানে একটা টেকনোলজি, ডিপ লার্নিং টেকনোলজি চলে আসছে, যে টেকনোলজির মাধ্যমে তুমি পুরাতন কোনো ছবিকে, পুরাতন একদম নষ্ট হয়ে গেছে এরকম, নষ্ট ছবি না আসলে, ধরো অনেক ওল্ড একটা ছবিকে তুমি চাচ্ছ লাইভ করতে, তার চোখগুলা মিটিমিটি করাবা, তাকে হাসাবা, তাকে মাথাটা মুভ করাবা, জি স্যার, এটা ওই যে কিন্তু কিছুদিন করা। আগে একটা ট্রল বের হয়েছিল, ওই যে আপনার ওই যে লিওনার্দো দা ভিঞ্চির যে একটা ছিল, ওই যে কি বলে ওটার রাইট নামটা রাইট ভুলে রাইট গেছি। রাইট রাইট তাহলে ওই ছবিটা স্যার কিন্তু তোমরা দেখছো যে মিটিমিটি করা যাচ্ছে, হাসানো যাচ্ছে, হুম, জি স্যার। মাথা মোনালিসা। মুভ করা যাচ্ছে, তাহলে এই ছবিটা দিয়ে যদি আমি বিকাশের ওখানে ধরি, তাহলে তো বিকাশ ওইটা নিয়ে নিবে, সে মনে করবে এটা লাইভ। জি স্যার আসলেই। তাহলে বিকাশ যে টেকনিকটা ইউজ করছে, এখানে ডিপ লার্নিং ইউজ করছে তারা, ঠিক আছে। তো বাট এখানে যে ডিপ লার্নিংটা ইউজ করছে, এই ডিপ লার্নিংটা ওল্ড টেকনিকে করছে, যে চোখ মিটিমিটি করো, মাথাটা মুভ করো, তার মানে বুঝবে সে লাইভ। আর তুমি যদি একদম স্টিল বসে থাকো, তাহলে কিন্তু ছবি ক্যাপচার করবে না, সে ধরে নেবে এটা ফেক। জি স্যার। বাট বর্তমান যে টেকনিকটা ইউজ হচ্ছে সেটা হলো হার্টবিট মেজারমেন্ট। মানুষের ফেস থেকে হার্টবিট মেজার করা যায়। তো এই ফেসটা যদি লাইভ থাকে তখনই এই হার্টবিটটা পাবা। ফেসটা যদি লাইভ না থাকে, ইমেজ থাকে, ওই ইমেজ থেকে কখনোই হার্টবিট মেজার করা যায় না। এটা বর্তমানে খুব ভালো একটা টেকনিক, ঠিক আছে। তো এই টেকনিকের মাধ্যমে আমরা ফেসটা লাইভ কিনা এটা আমরা জানতে পারি। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। বিকাশ যেটা করছে এটাও একটা টেকনিক, এটা অলরেডি অনেকেই পাবলিশ করে ফেলছে এই ধরনের রিসার্চ, ঠিক আছে। তো এটা আসলে অনেক ওল্ড টেকনিক, এটা দিয়ে মানুষ এখন আর করে না। ওই যে বললাম, এখন এমন টেকনিক চলে আসছে যে তুমি স্টিল ইমেজকে তুমি হাসাইতে পারবা, কাঁদাইতে পারবা, তুমি মুভ করাইতে পারবা। তো ওই ছবি দিয়ে যদি আমি বিকাশের ওখানে ধরি, বিকাশ তো বুঝবে না এটা ইমেজ না এটা ছবি, তাই না? মোবাইল দিয়ে জোর ধরলাম, তাহলে তো সে ধরে নিবে। জি স্যার। আমার কথা বুঝছো? তো জি স্যার। বিকাশ যদি আবার এই সিস্টেমটা বানায় যে মোবাইল দিয়ে যদি কোনো পিকচার ধরা হয়, সে ওটা ডিটেক্ট করতে পারবে, তাহলে আবার পারবেন, তাহলে আবার ডিফিকাল্ট হয়ে যাবে। তো মোবাইল দিয়ে একটা ইমেজ, ভিডিও ধরলা তুমি ইয়ার সামনে, বিকাশের সামনে, তোমার ভিডিও একটা ধরলা, সে যদি ডিটেক্ট করতে পারে যে এটা মোবাইল ভিডিও থেকে করা হচ্ছে, তাহলে সে তোমার ছবি নিবে না আবার, তার যদি লার্নিংটা ওটা থাকে আর কি। এগুলা কিন্তু নর্মাল প্রোগ্রামিং দিয়ে করা না, এগুলা অ্যান্ড্রয়েড দিয়ে করা হয়েছে, এবং এখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। স্যার অ্যান্ড্রয়েড এর মধ্যে স্যার মেশিন লার্নিং কিভাবে ইমপ্লিমেন্ট করে স্যার, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্যার? অ্যান্ড্রয়েড দিয়ে, ওই জাভা দিয়ে, তোমার অ্যান্ড্রয়েড যে ইয়া আছে না, ওটা দিয়ে ওদের ওদের লাইব্রেরি পাওয়া যায় আলাদাভাবে। জি স্যার। অনলাইনে সার্চ দিলেই তুমি পাবা, অ্যান্ড্রয়েড মেশিন লার্নিং চলে আসবে, এখনই সার্চ দাও, দেখো চলে আসবে। বুঝছো আমার কথা? ইজিলি করা যায়, সমস্যা নাই। জি তো স্যার। আহ, আমরা তো আর অ্যাডভান্স লেভেলে যাব না এত, কারণ আমাদের তো আগে প্রাথমিক আইডিয়া লাগবে, রাইট? জি স্যার। জি স্যার। আমার জি কথা, স্যার। মার্কেটে যেসব এক্সিস্টিং সিস্টেম আছে এগুলা নিয়ে, যেমন বিকাশের এই কথাটা তুমি বললা, তাই না? এই কনসেপ্টটা তোমার মাথায় চলে আসলো, এই যে একটা কনসেপ্ট, তুমি আগে কখনো কিন্তু চিন্তা করো নাই তারা এটা কিভাবে করতেছে, হয়তো বা চিন্তা করো নাই, বাট এখন কিন্তু তুমি বুঝে গেলা। এবং এখানে একটা ফাঁক ফুকুর যে আছে এটাও তুমি বুঝে গেলা, যে তাদের একটা সিকিউরিটি, তোমার একটা এখানে ইস্যু রয়ে গেছে, তাই না? কারণ এখন তো ডিপ লার্নিং এর আরেকটা স্যার। টেকনোলজি চলে আসছে, আমি তোমাকে বললামই। জি স্যার। হ্যাঁ, বলো।
কিছু বলবা? না স্যার, আমি শুনতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসলে অনেক কিছুই বলে ফেলছি। স্যার আপনি এখন কোথায় আছেন? আমি তো বাবা সাভারে থাকি। সাভার কোথায় স্যার? সাভারে নিউ মার্কেটের এখানে। ও আচ্ছা, আমি আর কি নবীনগরের দিকে থাকি। ও আচ্ছা আচ্ছা, সবাই তো বাড়িতে এখন, তাই না? জি স্যার। জি স্যার। স্যার আপনি কি আছেন? হ্যাঁ, আমি 1 মিনিট, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, তোমরা তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, ক্লাসটা শেষ করে দিচ্ছি। জি স্যার।